প্রেডিক্টিভ মডেলিংয়ের দারুণ সব কনসেপ্ট নিয়ে আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খাতা কলমের থিওরি থেকে বেরিয়ে দেখব অ্যালগরিদমগুলো আসলে কিভাবে ডেটা থেকে শেখে এবং ভেতরের প্যাটার্নগুলো কিভাবে ধরতে পারে। তো আজকের আলোচনার রোডম্যাপটা একদম ছিমছাম। সুপারভাইজ লার্নিং ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং, মডেল ফিটনেস, বিখ্যাত বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ আর ফান্ডামেন্টাল ইকুয়েশন হয়ে শেষে একটা কুইক রিভিউ দিয়ে আজকের সেশন শেষ করব। চলুন একদম শুরুতেই সুপারভাইজড লার্নিং ফ্রেমওয়ার্কের মূল ভিত্তিটা একটু ঝালিয়ে নিই। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল। একটা অ্যালগোরিদমকে আমরা ইনপুট আর তার সাথে জড়িত আউটপুটের একটা পেয়ার বা জোড়া দেখিয়ে দিই। উদ্দেশ্য হলো সে যেন এই দুয়ের ভেতরের সম্পর্কটা নিজে থেকে শিখে নিতে পারে, ঠিক যেভাবে ছোটবেলায় আমরা উদাহরণ দেখে দেখে অঙ্ক করা শিখতাম। এখন কাজগুলোকে দুটো বড় ভাগে ভাগ করা যায়। একটা হলো রিগ্রেশন, যেখানে কন্টিনিউয়াস বা পরিবর্তনশীল সংখ্যা প্রেডিক্ট করা হয়। ধরুন আগামীকালের শেয়ার বাজারের দাম কত হবে বা একটা নির্দিষ্ট বয়সে কারো উচ্চতা কত হতে পারে। আর অন্যদিকে আছে ক্লাসিফিকেশন। এখানে ডেটাকে স্পষ্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন ব্যাংকের একটা লেনদেন কি আসল নাকি ফ্রড, অথবা একটা ছবির ভেতরে কি বিড়াল আছে নাকি কুকুর। রিগ্রেশনের ক্ষেত্রে গাণিতিক লক্ষ্যটা থাকে স্কোয়ার্ড রেসিডুয়ালস কমানো, মানে আমাদের প্রেডিক্ট করা মান আর বাস্তবের আসল মানের ভেতরের দূরত্বটা যতটা সম্ভব কমিয়ে আনা। সূত্রটা দেখতে একটু ভারী মনে হলেও এর পেছনের লজিকটা খুবই সহজ। ভুলের পরিমাণটা একদম তলানিতে নামিয়ে আনা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, ফিচার ইঞ্জিনিয়ারিং এসেনশিয়ালস। ডেটা কিন্তু কখনোই সরাসরি মডেলিংয়ের জন্য তৈরি থাকে না, আর এখানেই ফিচার স্কেলিংয়ের জাদুকরী ভূমিকা। কেন এটা এত জরুরি? কারণ ঠিক যেমন বড় কোনো টুর্নামেন্টের আগে একজন অ্যাথলিটের পুরো শরীরের ব্যালেন্সড কন্ডিশনিং লাগে, ডেটার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। স্কেলিং না করলে দেখা যাবে একটা বড় ভ্যারিয়েবল পুরো মডেলের ওপর একাই ছড়ি ঘোরাচ্ছে। তাই সব ফিচার যেন সমানভাবে অবদান রাখতে পারে, সেটা নিশ্চিত করতেই স্কেলিং করতে হয়। এখানে মূলত দুটো দারুণ টেকনিক ব্যবহার করা হয়। প্রথমটা নর্মালাইজেশন, যা ডেটাকে 0 থেকে 1-এর একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতর নিয়ে আসে, আর দ্বিতীয়টা হলো স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা তখনই কাজে লাগে যখন লিনিয়ার রিগ্রেশন বা এসভিএম-এর মতো মডেলগুলো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ধরে নিয়ে কাজ করে। 3 নম্বর ধাপে আমরা দেখব মডেল ফিটনেস কিভাবে অ্যানালাইজ করতে হয়। এই চারটা পারফরম্যান্স মেট্রিকগুলোর একটা চমৎকার তুলনামূলক চিত্র। এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে একটা অতি সাধারণ বা আন্ডারফিট মডেলের ট্রেনিং এরর অনেক হাই থাকে, আবার অন্যদিকে একটা ওভারফিট মডেলের ট্রেনিং এরর খুব কম দেখালেও সেটা কিন্তু আসলে একটা বড় ফাঁদ। কারণ খেয়াল করলে দেখবেন এর টেস্ট এরর কিন্তু ঠিকই আকাশছোঁয়া। অ্যাথলিটদের ট্রেনিং ক্যাম্পের ওই রূপকটা দিয়ে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যাক। আন্ডারফিট মডেলটা হলো এমন একজন অ্যাথলিট যে বেসিক ড্রিলগুলোই ঠিকমতো করতে পারছে না। আর ওভারফিট মডেল, সে হলো এমন এক চতুর অ্যাথলিট যে নির্দিষ্ট একটা প্র্যাকটিস ট্র্যাকের প্রতিটা বাঁক একদম মুখস্থ করে ফেলেছে। কিন্তু তাকে যখন সম্পূর্ণ নতুন কোনো ট্র্যাকে নামানো হয়, সে পুরোপুরি ব্যর্থ হয়, কারণ সে আসলে দৌড়াতে শেখেনি, শুধু ট্র্যাকটা মুখস্থ করেছে। আর এখান থেকেই জন্ম নেয় আমাদের 4 নম্বর টপিক, বিখ্যাত বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ। এটা আসলে একটা দারুণ গল্প। একটা খুব সিম্পল মডেল হাই বায়াসের কারণে ভোগে, সে ডেটার ভেতরের মূল প্যাটার্নটাই ধরতে পারে না। আবার মডেল যদি খুব বেশি কমপ্লেক্স হয়ে যায়, তখন সেটা তীব্র ভ্যারিয়েন্স তৈরি করে। মজার ব্যাপার হলো আমাদের মোড এরর কিন্তু এই বায়াস, স্কোয়াড, ভ্যারিয়েন্স আর ইরিডিউসিবল এররের একটা সম্মিলিত রূপ। তো আমাদের মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো ট্রেড অফ কার্ভের ঠিক সেই জাদুকরী সুইট স্পট বা আদর্শ বিন্দুটা খুঁজে বের করা, যেখানে টোটাল এরর একেবারে সবচেয়ে কম থাকে। এই ব্যালেন্সটা করতে পারলেই মডেলটা অচেনা অজানা যে কোনো ডেটা চ্যালেঞ্জ বেশ হাসিমুখেই সামলে নিতে পারে। এই সুইট স্পটটারই গাণিতিক প্রমাণ দেখতে আমরা চলে যাচ্ছি পঞ্চম অংশে, ফান্ডামেন্টাল ইকুয়েশন। এই চমৎকার সমীকরণটা আমাদের প্রেডিক্টিভ মডেলিংয়ের সবচেয়ে বড় সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যে কোনো নির্দিষ্ট পয়েন্টে প্রেডিকশনের মোট ভুলটা মূলত 3টা একদম আলাদা গাণিতিক উপাদানের যোগফল। এই 3টা উপাদান আসলে কি? বায়াস আসে অ্যালগোরিদমের ভুল অনুমান থেকে, ভ্যারিয়েন্স আসে ট্রেনিং ডেটার ছোটখাটো পরিবর্তনের প্রতি অতিরিক্ত রিয়্যাক্ট করার কারণে, আর ইরিডিউসিবল এরর, এটা হলো বাস্তব দুনিয়ার সেই খাঁটি নয়েজ, যেটাকে কোনো অ্যালগোরিদমই কখনো পুরোপুরি দূর করতে পারবে না। এটা প্রকৃতিরই একটা অংশ। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলুন একটা কুইক এক্সাম রিভিউ দিয়ে কনসেপ্টগুলো একেবারে কংক্রিট করে ফেলা যাক। একদম প্রথম প্রশ্ন, সুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে রিগ্রেশন আর ক্লাসিফিকেশনের আউটপুটের সবচেয়ে বড় পার্থক্যটা আসলে কোথায়? একটু আগেই আমরা দেখেছি
রিগ্রেশন কাজ করে বয়স বা দামের মতো কন্টিনিউয়াস ডেটা নিয়ে, যেটা সবসময় বদলায়। আর ক্লাসিফিকেশন কাজ করে একদম নির্দিষ্ট ডিসক্রিট ক্যাটেগরি নিয়ে, যেমন কোনো লেনদেন কি ভ্যালিড নাকি ফ্রড। এবার দ্বিতীয় প্রশ্ন, অ্যাথলিটের রূপকটা মনে করে বলুন তো, একটা ওভারফিটেড মডেলের সবচেয়ে মারাত্মক ত্রুটিটা ঠিক কি? ঠিক ধরেছেন, ওভারফিটেড মডেল ওই মুখস্থবিদ্যা করা অ্যাথলিটের মতো। সে ট্রেনিং ডেটা একদম পারফেক্টলি মুখস্থ করে ফেলে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সম্পূর্ণ নতুন বা আনসিন ডেটার সামনে গেলেই সে নার্ভাস হয়ে পুরো ফেল করে। আজকের শেষ প্রশ্ন, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল ইকুয়েশন অনুযায়ী আমাদের টোটাল প্রেডিকশন এরার কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? উত্তরটা হলো বায়াস স্কোয়ার্ড, ভেরিয়েন্স এবং ইরিডিউসিবল এরর। মডেল বানানোর সময় আমরা সবসময় বায়াস আর ভেরিয়েন্সের মাঝে একটা পারফেক্ট ব্যালেন্স খোঁজার চেষ্টা করি, কিন্তু দিন শেষে একবার ভেবে দেখুন তো, সামনে যে আনসিন ডেটাসেটটা অ্যানালাইজ করার অপেক্ষায় আছে, তার গভীরে বাস্তব দুনিয়ার ঠিক কোনো প্রতিরোধ নয়েজ বা ইরিডিউসিবল এরর ঘাপটি মেরে বসে আছে, যা আমাদের সবচেয়ে স্মার্ট মডেলটাকেও বোকা বানিয়ে দিতে পারে। এই চিন্তার খোরাকটা রেখেই আজকের এই সেশন শেষ করছি।